আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন, আপাতত দেশেই চলবে চিকিৎসা কার্যক্রম। দেশে ফেরার সিদ্ধান্ত নিজের ওপর নেই, দাবি তারেকের। সরকারের চাপ নেই বলছেন প্রেস সচিব। একই দিনে সংসদ ও গণভোট করা নিয়ে ইসির মক ভোটিং, বেশিরভাগই ভোট দিয়েছেন না বুঝে। এবি ব্যাংকের ঋণের ৮৪%ই খেলাপি, সেপ্টেম্বর পর্যন্ত যার পরিমাণ ৩০,১৩৮ কোটি টাকা। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার রাতে হঠাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সরকারের বিভিন্ন উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন, অবস্থা কিছুটা স্থিতিশীল হলে বিদেশে নেওয়া হতে পারে। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মন্তব্য করতে রাজি নন জানিয়ে তিনি দলের নেতাকর্মী সহ সবাইকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানান। উনি নিজে একটা তার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন, এরপরে আর আমার কথা এখানে কিছু বলেন নেই। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে। মির্জা ফখরুল বলেন, সারা দেশের সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা ও বিজয় রোড শো সহ মাসব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিএনপির এবারের বিজয় মশাল যাত্রা শুরু হবে বলেও জানান দলের মহাসচিব। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আপাতত দেশেই চিকিৎসা দেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। উনার এই শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব না। তিনি আরেকটু সুস্থ হলে এবং উনার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ওনার অবস্থা গত ৩ দিন ২৭, ২৮, আজকে ২৯ তারিখ, আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে ফেসবুকে তারেক রহমান উল্লেখ করেন, দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
পরে এক পোস্টে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো মক ভোটিং। শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর বেশিরভাগ ভোটার বলেছেন, গণভোটে কিছু না বুঝেই তারা হ্যাঁ অথবা না ভোট দিয়েছেন। ভোট কেন্দ্র পরিদর্শনকালে সিইসি জানান, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করতে সক্ষম ইসি। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে তফসিল। ভোট গ্রহণের শেষ মুহূর্তে জাল ভোট দিতে এলে একজনকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। শনিবার নির্বাচন কমিশন আয়োজিত গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে মক ভোটিংয়ের একটি দৃশ্য এটি। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠী। নতুন একটা সরকার আসুক, দেশটা নতুন ধারায় এগিয়ে যাক। খুব ভালো লাগতেছে, পরিবেশটাও ভালো। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলা এই ভোট কেউ কেউ না দিতে পেরে চলে যান। একটা হচ্ছে পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করা, এই কারণে আমার নামে এখানে ব্যালট ইস্যু হয়নি। যখন একবার পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন, তখন কিন্তু আপনার আর কষ্ট করে এখানে আসার দরকার নেই। ভোটের এই মহড়া বর্তমান নির্বাচন কমিশনের জন্য প্রথম অভিজ্ঞতা, যেখানে ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট, প্রার্থী, দেশি বিদেশি পর্যবেক্ষক সবই ছিলেন। ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার কিংবা সাক্ষাৎকার গ্রহণে নিষেধাজ্ঞা থাকলেও ভোট গ্রহণকারী কর্মকর্তা ও এজেন্টদের অনভিজ্ঞতার কারণে কক্ষের ভেতর ছিল নিয়ম ভাঙার হিড়িক। না, আমি ইন্টারভিউ দিচ্ছি আমার পাতিগাম জানানোর জন্য, ভিতরের মধ্যে গ্যামজাম হচ্ছে। সবচেয়ে বেশি বিপত্তি দেখা গেছে বহুল আলোচিত গণভোট নিয়ে। আমরা তো মনে করেন আর কোনো সময় গণভোট দেই নেই, এই ফাঁস দিতেছি, তা আমরা কিভাবে বলবো গণভোট কিভাবে দিতে হয়? না, ভোটের ব্যাপারে গভর্নমেন্ট, সরকার সবকিছু টিভি অথবা অন্যান্য ইয়ার মাধ্যমে জনগণকে জানাইবে, কিন্তু আমরা তো এখানে সেটা জানতে পারি না। এই গোলাপি ব্যালটের প্রচারটা সাধারণ মানুষের মাঝে নাই। ওনারা বুঝতেছেন না যে চারটা কি প্রশ্ন, এটা আমরা প্রচার করব লিফলেটের মাধ্যমে। আগামী নির্বাচন সুন্দর ও দক্ষতার সঙ্গে আয়োজনে এই মক ভোট সহায়তা করবে বলে জানান ইসি সচিব। স্বাভাবিকভাবে দুটো ভোটের জন্য, দুটো ব্যালটের জন্য একটু বেশি সময় লাগবে। তো সেই সময়টার বিবেচনায় নিয়ে আমরা যদি আপনার হিসাব করি, তাহলে আমরা বুঝবো যে আমাদের যে এখন যে ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাবটা যেটা আছে 42,762, সেটার সংখ্যা বাড়াতে হবে কিনা। শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে তিনি জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন, তফসিল এবং বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। আমরা কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন আমাদের আছে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে, ডিসেম্বরে। এই মক ভোটিংয়ে 510 জন ভোটারের মধ্যে ভোটে অংশ নেন 352 জন। ভোট গ্রহণের হার শতকরা 70.4%। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের নিরাপত্তা রক্ষা এবং ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে এই কেন্দ্রে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত আছেন। নির্বাচন কমিশন বলছে, মূলত এই ভোটের মহড়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় অভিজ্ঞতা এবং কৌশল নির্ধারণ করতে চান তারা। শিউলি স্বপ্নম, দীপ্ত সংবাদ, আগারগাঁও, ঢাকা। দেশে ডলার সংকট না থাকায় এখন আমদানিতে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শনিবার বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে তিনি জানান, নতুন একীভূত ব্যাংকের যাত্রা শুরু হবে আগামী সপ্তাহে। সম্মেলনে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী ও গবেষকরা। বণিক বার্তা আয়োজিত চতুর্থ অর্থনৈতিক সম্মেলনে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগী। সম্মেলনের উদ্বোধনী সেশনে ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনৈতিক সমস্যা নিয়ে কথা বলেন ব্যবসায়ী ও গবেষকরা। আমি লস করলে আমাকে আপনার ট্যাক্স দিতে হবে, এটা পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই।
প্রাইভেট সেক্টর আমরা লোন পেয়েছি মাত্র 6%। আমাদের বর্তমান ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি গভর্নমেন্টের দিক থেকে যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে চোর ধরা যন্ত্র। ইকোনমি শুড বি বেসড অন ট্রাস্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যবসায়ীদের সমস্যার সমাধানে কাজ করছে সরকার। এখন ডলার সংকট নেই, ফলে যত ইচ্ছা আমদানি করা যাবে। তিনি জানান, নতুন একীভূত ব্যাংকের যাত্রা শুরু হবে আগামী সপ্তাহে। এক্সটার্নাল সেক্টরটা স্টেবিলাইজড হয়েছে, সেখানে কোনো ভালনারেবিলিটিস নাই। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো, ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। দ্বিতীয় সেশনে অর্থনীতির গণতান্ত্রিকীকরণ অধিবেশনে অংশ নেন বিএনপি নেতারা। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়ে সচল থেকেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। তৃতীয় সেশনে জামায়াত নেতারা বলেন, চাঁদাবাজ ও দুর্নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারপেচ আছে, লাল ফিতার দৌরাত্ম্য আছে, ঠিক তেমনি ভাবে সেখানে অনেক দুর্বৃত্তপনাও আছে। চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেক। সমাপনী অধিবেশনে এনসিপি নেতারা বলেন, যারা অর্থ পাচার করছে বা এর সাথে জড়িত তাদের বিচার করতে হবে। আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি। সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমরা করব। তিনি জানান, দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কমিয়ে আনতে দেশীয় বিনিয়োগ বাড়াতে সরকার ও ব্যবসায়ীদের একত্রে কাজ করা প্রয়োজন। এই দেশকে আমরা অর্থনীতিতে বেশি সুযোগ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতার ঘাটতি রয়েছে বলে মনে করেন নাগরিকরা। একই সঙ্গে রয়েছে নিরপেক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ। এমনটাই মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রংপুরে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, নাগরিকরা একদিকে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে, অন্যদিকে আবার তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। সভায় কৃষি খাতে ভর্তুকি বাড়ানো, মাঠ পর্যায়ে নারীদের প্রশিক্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় উঠে আসে। বেসরকারি এবি ব্যাংকের ঋণের 84% খেলাপি হয়ে পড়েছে সেপ্টেম্বরের শেষে, যার পরিমাণ ছিল 30,138 কোটি টাকা। সরকার নিযুক্ত ফরেনসিক অডিটের মাধ্যমে এইসব তথ্য প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এইসব খেলাপি ঋণ আদায় করা না গেলে ব্যাংক পরিচালনা করা কঠিন হবে। দেশের প্রথম দিকের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবি ব্যাংক। তবে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ 84% ছুঁয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এবি ব্যাংকের ঋণের পরিমাণ ছিল 35,982 কোটি টাকা, যার মধ্যে খেলাপির পরিমাণ 30,138 কোটি টাকা। সরকারের ব্যাংক সংস্কার টাস্ক ফোর্সের সুপারিশে নিযুক্ত বিদেশি নিরীক্ষকের ফরেনসিক অডিটে এসব তথ্য বেরিয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ চিহ্নিত করে তা উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। তবে অনেক ব্যাংকের আয় বন্ধ হয়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। একদিকে আমাদের হচ্ছে এটা লস বিয়ার করতে হচ্ছে এই ধরনের লোনের জন্য, আবার অন্যদিকে হচ্ছে আপনার এটার স্টার্টআপ লোনগুলোর জন্য প্রভিশন মেনটেন করতে হয় ব্যাংকগুলোকে, সেটাও একটা খরচ। তাহলে সব মিলিয়ে আসলে ব্যাংকের যে এটা প্রফিটেবিলিটির উপর একটা চাপ পড়ে। এবি ব্যাংকের 84% খেলাপি ঋণের তথ্য ব্যাংক খাতের জন্য বিপদ সংকেত বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, খেলাপি গ্রাহকদের সম্পদ বিক্রি করে ব্যাংকের অর্থের যোগান নিশ্চিত করতে হবে। জেলে আছেন যে সমস্ত বড় বড় যারা খেলাপি, তাদের কিছু অন্তত সম্পদ বিক্রি করে যদি এই মানে এই যেগুলো খেলাপি হয়ে গেছে সেগুলো যদি শোধ করা যায়, এটা একটা উপায় হতে পারে। আর এসএমইদেরকে কাছে যেতে হবে, আউটরিচটা ওইদিকে বাড়াতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাংকের যে রানিং যে ক্যাপিটালগুলো সেটা আসতে পারে। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকগুলোর অর্থ উদ্ধারে সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন ব্যাংকাররা।
রিশিডিউলিং, রিস্ট্রাকচারিং অ্যান্ড ক্যাশ রিকভারির মারফতে ক্লাসিফাইড লোন থেকে। এইভাবে যদি কেউ স্টেপস নেয়, এবি ব্যাংকেরও যদি ডিরেক্টররা বা ম্যানেজমেন্ট স্টেপস নেয়, তাদের প্ল্যান সাবমিট করে হাউ টু রিকভার দিস ডেট, ইজিলি কিন্তু পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। বিশ্লেষকেরা বলছেন, প্রকৃত খেলাপি ঋণের তথ্য প্রকাশ হলে ব্যাংক বাঁচাতে কার্যকর উদ্যোগ নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পাথরের স্পর্শে সাপে কাটা রোগীর চিকিৎসা। ক্ষতস্থানে এক টুকরো পাথর রেখে দিলে তা শুষে নিচ্ছে সব বিষ, এমন দাবি করে শেরপুরের একটি পাহাড়ি এলাকায় ৭৫ বছর ধরে চলছে এই ব্যবস্থা। চিকিৎসকরা বলছেন, এটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। বিষাক্ত সাপের চিকিৎসায় দিতে হবে অ্যান্টিভেনম। আওয়ার লেডি অ্যান্ড লোডস ক্লিনিক শেরপুর জেলার সীমান্তবর্তী বারোমারি মিশনারিতে পাহাড়ি টিলায় এর অবস্থান। দীর্ঘদিন ধরে সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। অদ্ভুত পদ্ধতিতে দেয়া হয় এই চিকিৎসা। বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত রোগীর ক্ষতস্থানে কালো রঙের একটি পাথর রেখে দেওয়া হয়। যতক্ষণ শরীরে বিষ থাকবে, পাথরটি ততক্ষণ চুম্বকের মতো আটকে থাকে। বিষ শুষে নেওয়ার পর পড়ে যায়, এতে সুস্থ হয়ে ওঠে রোগী, এমন বিশ্বাসে চলে চিকিৎসা। এখানে সেই বেলজিয়াম থেকে একদল ডাক্তাররা এসেছিল এখানে ফ্রি সার্ভিস দিতে। ওনারা এই হসপিটালে এসে দেখে এবং এলাকার পরিস্থিতি দেখে তারা এক ধরনের পাথর বেলজিয়াম থেকে আনা, সেই পাথর তারা দিয়ে গেছে। এই পাথর দিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা হয়। এই যাবৎ আসতেছে মাসে কমপক্ষে ২৭টা জন করে এরকম দেখতেছি, বছরে ১-১৫০ মতো হয় আর কি। ঘাস কাটতে গেছিলাম, তখন ঘাস কাটতে যায় আমি সাপের মধ্যে পাড়া দিছি। সাপের মধ্যে পাড়া মারলাম, সাপের মধ্যে পাড়া মারে আমি হয়তো ২-৩ হাত জাম করে গেছি, তারপরে আমার সাপে সুবল দিছে। সেবাও ভালো, আমার বাবারও আসলে পাথর দিছে ওরা। এখানে পাথরে বিষ সম্পূর্ণ নামার পরে ওরা পাথর ওরাও নেয় না, এমনি পাথর ছাইড়া দেয়। পাথরটি বেলজিয়াম থেকে আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিনা খরচে দেয়া হয় এই চিকিৎসা। যখন নাকি শরীর থেকে তার বিষ থাকে না, তখন তো এমনি এমনি পড়ে যায়, তখন আমরা বুঝবো যে তার ইয়া নাই। যদি বিষ থাকে, পাথর পড়লে পরেও তার মাথা ঘুরবে, মানে বমি বমি লাগবে, মানে ঘুম ঘুম আসবে। চিকিৎসকরা অবশ্য বলছেন, এ চিকিৎসা পদ্ধতি মোটেও বিজ্ঞানসম্মত নয়। আর বারোমারি মিশনের যে ব্যাপারটা, ওটা আসলে আমার যেটা মনে হয় আসলে অবিষাক্ত সাপ তো হয়তো এমনি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ওটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তিনি জানান, কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নিতে হবে, দিতে হবে অ্যান্টিভেনম, আর এর অন্যথা হলে রোগীর জীবন ঝুঁকিতে পড়বে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাই প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে সরকার কাজ করছে। নতুন বই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। যেসব বিদ্যালয় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে, সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সহকারী শিক্ষকদের যেন আমরা ১১তম গ্রেড দিতে পারি, সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব। শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে, আমরা কিন্তু বরাবরই লেগে আছি, এখনও লেগে আছি, এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা ১০ম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি। এটা আমরা সক্ষম হয়েছি। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে, সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মঞ্জুরুল ইসলামের লেখনী ভবিষ্যৎ প্রজন্মের পথ চলায় আলোকবর্তিকা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শনিবার বিকালে রাজধানী বাংলা একাডেমিতে প্রেম ও প্রার্থনায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম শীর্ষক স্মরণ সভায় বক্তারা বলেন, তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল পথিকৃৎ, যিনি তরুণ লেখকদের উৎসাহ দিয়েছেন এবং সমকালীন সাহিত্যকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন।
পেন বাংলাদেশের আয়োজনে। এই অনুষ্ঠানে অংশ নেন সৈয়দ মঞ্জুরুল ইসলামের পরিবারের সদস্য, লেখক, প্রকাশক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। অনুষ্ঠানে বক্তারা তার সাহিত্য ভাবনা, মানবিক মূল্যবোধ ও শিক্ষাদর্শের গুরুত্ব তুলে ধরেন। এ সময় মোড়ক উন্মোচন করা হয় স্মারক গ্রন্থ প্রেম ও প্রার্থনায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম। নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলিতে মুক্তিযুদ্ধের সময় ২৯ নভেম্বর গণহত্যার শিকার ১৩৯ জন শহীদকে স্মরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা। শনিবার বিকালে নারায়ণগঞ্জের কানাইনগর সোভানিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত স্মরণ সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায় সহ সংগঠনের সদস্য ও শহীদ পরিবারের স্বজনরা। এ সময় ১৩৯ জন শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এশিয়ার 4 দেশ। এক সপ্তাহে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল ইন্দোনেশিয়াতেই প্রাণ গেছে 174 জনের। এছাড়া থাইল্যান্ডে 145, শ্রীলঙ্কায় 123 এবং মালয়েশিয়ায় মৃত্যু হয়েছে 2 জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। বিভিন্ন গণমাধ্যম জানায় মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। ইন্দোনেশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুমাত্রা দ্বীপ, অপরদিকে 300 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ড। দেশটির 10টি প্রদেশের প্রায় 35 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। ভারতের কয়েকটি অঞ্চলকে নেপাল নিজেদের বলে দাবি করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে নয়াদিল্লি কাঠমান্ডুর মধ্যে। বৃহস্পতিবার ভারতের কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে 100 রুপির নতুন নোট প্রকাশ করে নেপাল। দেশটির এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। এই 3 অঞ্চল ভারতেরই অংশ বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নেপালের এমন একতরফা এবং মিথ্যা দাবিকে দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। 2020 সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে এবং পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। ভারত তখনই নেপালের দাবি একতরফা বলে প্রত্যাখ্যান করেছিল। যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদন গ্রহণ স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন পরিষেবা বিভাগের পরিচালক জোসেফ এডলার আই এই ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আশ্রয় প্রার্থী প্রত্যেক বিদেশি নাগরিকের সর্বোচ্চ যাচাই বাছাই নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত বন্ধ থাকবে। অপরদিকে হোয়াইট হাউসের কাছে হামলায় গুলিবিদ্ধ 2 সেনার একজন মারা যাওয়ায় আটক সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। কৃষ্ণসাগরে রাশিয়ার 2টি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবারের তুরস্কের বসফরাস প্রণালীর কাছে পৃথক 2টি জায়গায় এই বিস্ফোরণ হয়। এই ঘটনায় ট্যাঙ্কার 2টিতে থাকা নাবিকদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 274 মিটার লম্বা ট্যাঙ্কার কাইরোস মিশর থেকে রাশিয়ার দিকে যাওয়ার সময় বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। জাহাজটিতে 25 জন নাবিক ছিলেন। বিরাট নামের অপর ট্যাঙ্কারটি তুরস্কের উপকূল থেকে 35 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এটিতেও বিস্ফোরণ ঘটে। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার হামলা শুরুর পর থেকেই জাহাজ দুটি নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কিছুটা সংকটাপন্ন, আপাতত দেশেই চলবে চিকিৎসা কার্যক্রম। দেশে ফেরার সিদ্ধান্ত নিজের ওপর নেই, দাবি তারেকের। সরকারের চাপ নেই বলছেন প্রেস সচিব। একই দিনে সংসদ ও গণভোট করা নিয়ে ইসির মক ভোটিং, বেশিরভাগই ভোট দিয়েছেন না বুঝে। এবি ব্যাংকের ঋণের 84%ই খেলাপি। সেপ্টেম্বর পর্যন্ত যার পরিমাণ 30,138 কোটি টাকা।
এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।